শুরু করার আগে স্টার্ট। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রূপান্তরের পেজ থেকে। আপনারা জানেন যে গতকালকে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ হলো। তো ওখানে আমাদের গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার যে সমস্যাগুলো ছিল ওগুলো আজকে আমরা সমাধান করার ট্রাই করব। আমরা শুরুতেই আমরা যে স্লাইডটা নিছি দেখেন, এখানে একটা পৌনঃপৌনিক আছে 0.6 উপরে একটা পৌনঃপৌনিক আছে। এইটাকে বলছে 0.9 দ্বারা ভাগ করতে। তাহলে 0.6কে ভাগ করতে হবে 0.9 দিয়ে। এখানে একটা পৌনঃপৌনিক থাকবে, এখানেও একটা পৌনঃপৌনিক থাকবে। আমি একটু আমার ক্লাসটা একটু শেয়ার দিয়ে নিই। সাউন্ড ক্লিয়ার কিনা একটু দয়া করে যদি বলেন, সাউন্ড ক্লিয়ার কিনা। আমাদের একটু টেকনিক্যাল সমস্যার কারণে একটু দেরি হয়ে গেছে, 8টায় ক্লাস নেওয়ার কথা ছিল। সাউন্ড ঠিক আছে কিনা একটু কাইন্ডলি চেক দিন তো। যাই হোক, পৌনঃপৌনিক মানেটা হচ্ছে এটা বারবার আসবে। তাহলে পৌনঃপৌনিক উঠায় ফেলার মানেটা হচ্ছে দশমিকের পরে যা থাকবে, মানে টোটাল যা থাকবে এটা আমরা উপরে বসাবো, আর নিচে বসবে যে কয়টা পৌনঃপৌনিক থাকবে ওই কয়টা 9। তাহলে এখানে একটা 9 হবে। ভাগের ভাগ, ঠিক আছে। এখন আমি বলছিলাম যে মানে যে সংখ্যা থাকবে ওইটা লিখবো, আর নিচে লিখবো যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপৌনিক আছে। মানে একটা সংখ্যার উপরে পৌনঃপৌনিক আছে, তার মানে একটা 9 দিয়ে আমরা ভাগ করব। এখন তাহলে 6/9 হলো এখানে, আর ভাগের ভাগ এই 9 দিয়ে ভাগ করলে হয় 1। হ্যাঁ, এখন 6/9 এটাকে আবার আমরা 3 দিয়ে কাটতে পারি, তার মানে 2/3। এখন এই 2/3কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 2/3 হবে। এখন এই 2কে 3 দিয়ে ভাগ করলে কত হয় সেটা আমাদের দেখতে হবে। যেহেতু উপরেরটা ছোট নিচেরটা বড়, সুতরাং আমরা একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসব। তাহলে এই 3 20-এর ভিতরে যায় হলো 6 বার। তাহলে 3 6 হচ্ছে 18, ভাগশেষ থাকে হলো আমার 2। তাহলে দেখতে হবে 0.6 কোথাও আছে কিনা। মানে এরপরে দশমিকের কারণে 0 নিয়ে আসলে আবার 6 বার যাবে, তাহলে 18 এরকম করে বারবার আসতে থাকবে। এখন বারবার আসা মানে হলো এটার উপরে পৌনঃপৌনিক, অর্থাৎ 0.6 হবে আমার অ্যান্সার। 0.6 হবে অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। 2 নম্বর কোশ্চেনটা, এটা আমার একেবারে হুবহু শীট থেকে কমন পড়ছে আলহামদুলিল্লাহ। দেখেন, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, যদি 10% বৃদ্ধি পায়, তাহলে বর্গক্ষেত্রটা কেমন? বর্গক্ষেত্রটা হচ্ছে এরকম। হ্যাঁ, তার মানে এটাও 10% বৃদ্ধি পাইছে, এটাও 10% বৃদ্ধি পাইছে, সবগুলোই 10% করে বৃদ্ধি পাইছে। তাহলে এটা করার জন্য আমি শর্টকাট একটা সূত্র শিখাইছিলাম যে a + b প্লাস উপরে হচ্ছে আমার ab আর নিচে হচ্ছে 100। এই ফর্মুলাটা প্রয়োগ করলেই আমার অ্যান্সারটা চলে আসবে খুব দ্রুত, 10 সেকেন্ডের ভিতরেই চলে আসার কথা। এর মান হচ্ছে 10%, বি এর মান হচ্ছে 10%। আমরা 10 10 দিয়ে লিখি, পার্সেন্ট লিখলে সময় নষ্ট হবে, দরকার নাই। তাহলে এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 10, নিচে হচ্ছে 100। তাহলে 10 আর 10 যোগ করলে হয় আমার 20, আর উপরে এই 10 আর 10 গুণ করলে 100, নিচেও 100, কাইটে গেলে থাকে 1, অর্থাৎ 21%। অ্যান্সার চলে আসবে আমার 21%। অনেক সময় এটা হ্রাস আসতে পারে, যদি হ্রাস আসে তাহলে কি করবে, তাহলে আমরা এইটার মানগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে যদি হ্রাস আসতো তাহলে কি হতো, আমি একবার এটাও শিখিয়ে দিই। যদি হ্রাস আসতো মানে এখানে বৃদ্ধির জায়গায় যদি হ্রাস হইতো তখন কি হইতো, -10 হইতো, -10 হইতো,
প্লাস দিয়ে উপরে -10 ইন্টু -10 ডিভাইডেড বাই হয়তো 100, অর্থাৎ এর মানও -10, বি এর মানও -10। তাহলে এই -10 আর -10 হলো -20 হতো, প্লাসের প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে এখানে প্লাস হয়ে যেত, মানে 100/100 হইতো, কাটাকাটি করলে এখানে আসতো 1, তাহলে -20 + 1 মানে -19% হইতো তখন অ্যান্সারটা চলে আসতো তখন 19%। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো কোনো প্রবলেম হলে বা না বুঝলে দয়া করে কমেন্ট করবেন। 3 নম্বরটা, এই অঙ্কটা আসলে একটু সময় সাপেক্ষ, একটু টাইম বেশি লাগে এটায়। আমরা প্রথমে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এই দুইটার ফর্মুলাটা একটু দেখব। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে ফর্মুলাটা, সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করে, আই ইকুয়াল টু হচ্ছে PRN। আর চক্রবৃদ্ধি মুনাফা যেটা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে P ইন্টু 1 + R⁴ মাইনাস হচ্ছে পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে আমার সময় মানে বছর, কয় বছর এইটা। এখন প্রথমে আমার বলছে যে 100 টাকা, এখানে মূলধন মানে পি এর মান হচ্ছে আমার 100 টাকা, এই 10% মানে হচ্ছে আর এর ভ্যালু, আর এই 5 মানে হলো বছর মানে এন এর ভ্যালু। তাহলে প্রথমে আমরা এই সরল মুনাফাটা বের করব, তারপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব, তারপরে আমরা এর পার্থক্য বের করে ফেলবো। আমরা ক্লাসে শর্টকাট পদ্ধতি শিখেছিলাম, বাট এইখানে আসলে শর্টকাট পদ্ধতিটা অ্যাপ্লাই করা যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় 2 বছরের ক্ষেত্রে আসে। তাহলে 2 বছরের ক্ষেত্রে আমরা শিখছিলাম যে PR², এইটা করলেই সরাসরি আমার অ্যান্সার চলে আসবে। যদি 3 বছরের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে PR² ইন্টু R+3, এই দুইটা আমরা ক্লাসে শিখছিলাম, ঠিক আছে। বাট এখানে তো 2 বছরও নাই, 3 বছরও নাই, 2 বছরও নাই, 3 বছরও নাই, তাহলে আমরা কি করব, তাহলে আমাকে নর্মাল যে প্রসেস, নর্মাল প্রসেসে আগাতে হবে। হ্যাঁ, কিছু কিছু ম্যাথ আমরা 1-2 সেকেন্ডে করব, আবার কিছু কিছু অঙ্ক করতে একটু 1 মিনিট বা 1.5 মিনিট সময় লেগে যেতে পারে, এটা একটু সময় বেশি লাগবে। তাহলে সরল মুনাফা হচ্ছে আই, সরল মুনাফাটা হচ্ছে আই, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে PRN। পি এর মান কত, পি এর মান হচ্ছে 100, এরপর হলো আর এর মান হচ্ছে কত 10%। আমরা জানি পার্সেন্ট মানে হলো 100 দিয়ে ভাগ, পার্সেন্ট মানে কি 100 দিয়ে ভাগ, তাহলে উপরে বসবে 10, নিচে বসবে 100, ইনটু ছিল এন, এন এর মান কত, এন এর মান হচ্ছে 5, এই 100 কেটে দেই, 5 আর 10 গুণ করলে হয় 50। এইটা হচ্ছে আমার সরল মুনাফা। এখন এই 50 টাকা হলো আমার সরল মুনাফা। এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, মানে এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 100, 1 এর 1 প্লাস আর মানে হচ্ছে 10/100, কারণ কি, কারণ এখানে বলেই দিয়েছিল আমার 10%, এন পাওয়ার হচ্ছে আমার 5 মাইনাস হচ্ছে আমার 100, মানে পি এর মান হচ্ছে 100। এখন 100 100 1 প্লাস, এখন এটা দিয়ে এটা ভাগ করলে আসে 0.1, পাওয়ার হচ্ছে 5 মাইনাস হচ্ছে 100। এখন 100 আর এটা যদি যোগ করি তাহলে 1.1, উপরে পাওয়ার 5 মাইনাস হচ্ছে 100। এখন এই পুরোটা যদি আমরা এই 1.1কে আমরা 5 বার গুণ করতে হবে, 5 বার গুণ করে 100 দিয়ে যদি গুণ করি, তার থেকে মাইনাস যদি 100 করি, তাহলে আমার এখানে চলে আসবে 61.05 টাকা। কয় টাকা আসবে, 61.05 টাকা। এখন এইটা হলো আমার চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমার কাছে চাইছে দুইটার পার্থক্য, তাহলে বড় কোনটা, চক্রবৃদ্ধি মুনাফা 61.5, এখান থেকে সরল মুনাফা মানে 50 বিয়োগ হবে, তার মানে 61.05 বিয়োগ হচ্ছে 50, তাহলে কত থাকলো, থাকে আমার 11.05 টাকা। অ্যান্সার চলে আসবে আমার 11.05 টাকা। বাট এই অঙ্কটার ক্ষেত্রে এই 1.1 এরকম 5 বার গুণ করাটা একটু ডিফিকাল্ট। এই কারণে আমি ক্লাসে তোমাদের যে অঙ্কটা করাইছিলাম, আমি যখন ক্লাসে অঙ্কটা করাইছি তখন এই টাইপের আরও কয়েকটা ক্যালকুলেশন আমি শিখাইছিলাম, ওই পদ্ধতিতে করলে এইটা আরেকটু দ্রুত আসবে আশা করি। যাক, আমি ওই পদ্ধতিটাও দেখাই একটু। প্রথমে সরল মুনাফা 50 টাকা, এটা তো দেখানোর দরকার নেই, মানে আই ইকুয়াল টু আমরা যে 50 পাইছি এটা আর দেখানোর দরকার নাই। আচ্ছা, এখন আমরা যেটা চক্রবৃদ্ধি মুনাফাটা দেখেন, আমরা এখানে 5 বছরের কথা বলছে, তাহলে 1 বছরে কত আসে, দ্বিতীয় বছরে কত আসে, এরকম করে 5 বছর পর্যন্ত বের করবো। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি
মুনাফাটা কত আসতো প্রথম বছরের ক্ষেত্রে? প্রথম বছরের ক্ষেত্রে আসতো, দেখেন প্রথম বছরের ক্ষেত্রে কয় টাকা আসে? 100 টাকা। 100 ইন্টু 10/100, মানে 10%। প্রথম বছর যদি বছর প্রথমটা হয়, মানে তখন তো বছর হলো প্রথম বছরেরটা বের করতেছি, অনলি 1 বছরেরটা বের করতেছি, 5 বছর কিন্তু একবারে বের করতেছি, শুধুমাত্র প্রথম বছরে। তাহলে এই 100 দিয়ে যদি এই 100কে কাটি, তাহলে আমরা এখানে পাইছি কত? 10 টাকা। এটা কিন্তু প্রথম বছরে সুদ পাইছি, একটু মনোযোগ দেন। এই 10 টাকা পাইছি প্রথম বছরে সুদ, আর আমার মূলধন ছিল 100 টাকা। তাহলে 1 বছরের পরে আমার মূলধনটা কত আসবে? আগে ছিল 100 আর সুদ পাইছি 10, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আমার মূলধন হচ্ছে 110 টাকা। তাহলে 2 বছরের ক্ষেত্রে মানে দ্বিতীয় বছরে কত টাকা আসবে? তার মানে 110 টাকা এখন কিন্তু আমার মূলধন। প্রথম বছরের ক্ষেত্রে আমার মূলধন ছিল 100 টাকা, দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমার মূলধন কত পাইছি? 110 টাকা। পার্সেন্টেজ কিন্তু সেম, 10% হারি, তাহলে 10% মানে কি? 10/100। ওকে, এখন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তার মানে পাইলাম আমরা 11 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বছরে পাইছি 10 টাকা, দ্বিতীয় বছরে পাইছি কত টাকা? 11 টাকা। দেখেন দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিন্তু আমার মূলধন কি ছিল? দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিন্তু আমার মূলধন ছিল 110 টাকা, আর এখন সুদ পাইছি 11 টাকা। তাহলে 110 আর 11, তাহলে টোটাল কত চলে আসলো? টোটাল চলে আসলো 121 টাকা। এই 121 টাকা কিন্তু তৃতীয় বছরের ক্ষেত্রে। তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে আবার 10% হারে করেন, তাহলে 10/100। এই শূন্য এই শূন্য কেটে দেই, থাকলো 121কে 10 দিয়ে ভাগ করলে আমরা জানি এক ঘর আগে দশমিক চলে আসে, অর্থাৎ 12.1 চলে আসবে। তাহলে এই যে 12.1, এইটা হলো আমার সুদ, আর মূলধন ছিল 121 টাকা। তাহলে 121 আর 12 যোগ করলে আসবে 133.1 টাকা। তাহলে 133.1 টাকা আমার এই ক্ষেত্রে কি? মূলধন। তাহলে এইটার ক্ষেত্রে আবার 10% বের করি, তার মানে 10 বাই কত আসলো? 10/100 চলে আসলো। এখানে শূন্য শূন্য কেটে দেই, এখন এই 10 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আসবে 13.31। আচ্ছা, তাহলে কয়বার হলো? 4 বার হলো। দেখো, একবার প্রথম বছরের ক্ষেত্রে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে, তৃতীয় বছরের ক্ষেত্রে, চতুর্থ বছরের ক্ষেত্রে। এবার আসি আমরা পঞ্চম বছরের ক্ষেত্রে কত আসবে। দেখেন এখানে মূলধন ছিল কত? দেখেন এখানে মূলধন ছিল আমার 133 টাকা, 0.1 টাকা আর কি, আর এখানে হলো এই যে 13.31 টাকা। তাহলে এইটা যদি আমরা যোগ করি, তাহলে 13 আর হলো, তার মানে 146.41 টাকা আসবে। 41 টাকা। এইটার ক্ষেত্রে আমরা আবার 10% করব, মানে 10/100। শূন্য শূন্য কেটে দেই, এই দশমিকটা আগে চলে আসলে 14.64 আসবে, 14.64 আসবে। তখন আমার মূলধনটা কত আসবে? দেখেন তখন আমার মূলধনটা আসবে এই 146 এতর সাথে এই 14.64 যদি যোগ করি, তখন আমার 5 বছর পরে 161.05 টাকা পাবো। ঠিক আছে, 161.05 টাকা পাবো। এটা কি? চক্রবৃদ্ধি মূলধন। এখান থেকে আমার মূলধন ছিল 100 টাকা, বিয়োগ করলে থাকবে 61.05 টাকা। এখন এই 61.05 টাকা থেকে আমার যে এই 50 বিয়োগ করলে তখন চলে আসবে আমার 11.5 টাকা। এখন আপনার দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি আপনার প্রয়োগ করতে পারেন। আমার কাছে মনে হয় ওইটার থেকে এই পদ্ধতিটা একটু সময় সাপেক্ষ, মানে সময় কম লাগার কথা। আশা করি বুঝতে পারছেন। কমেন্ট টমেন্ট আসতেছে নাকি কিছু? হ্যাঁ, স্নিগ্ধা তালুকদার আমার স্টুডেন্ট। ও, বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, স্লো করাচ্ছে। আচ্ছা, এরপর একটা দেখেন, এই অঙ্কটা একটু বড় অঙ্ক, বাট আমরা যে শর্টকাট মেথড শিখছি এখান থেকে করলে 30 সেকেন্ড 40 সেকেন্ডের বেশি লাগার কথা না।
দেখেন এক্স ইকুয়াল টু যে জিনিসটা দেয়া থাকবে এই টাইপের অঙ্ক আমরা অনেক অনেক বেশি প্র্যাকটিস করছিলাম। তা আমি বলছিলাম যে এইটার উপরে বর্গ এবং এইটার উপরে বর্গ করে যদি পার্থক্য এক হয় তাহলে বলছিলাম 1/x এর ভ্যালুটা হবে জাস্ট চিহ্নের পরিবর্তন। যদি এই দুইটার পার্থক্য কত, বর্গের পার্থক্য কত হয়, এক হয়, তাহলে আমি বলছিলাম জাস্ট চিহ্নের পরিবর্তন। তাহলে এখানে হওয়ার কথা ছিল √5 মাইনাস √3, কিন্তু এখানে পার্থক্য কি এক। √5 উপরে স্কোয়ার করলে হয় 5, √3 উপরে স্কোয়ার করলে হয় 3, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে পার্থক্য হয় 2। এই কারণে ওই পার্থক্য দিয়ে আমার ভাগ করতে হয়। আর এক হলে এক দিয়ে ভাগ করলে সেটা লেখা লাগে না, শুধু চিহ্নের পরিবর্তন করে দিলেই হয়তো। এখন আমরা এই 2টাকে এখানে নিয়ে আসব, তাহলে 2/x ইকুয়াল টু কি হবে, √5 মাইনাস √3। এখন আমার কাছে কি চাইছে, আমার কাছে চাইছে হলো এই ভ্যালুটা। হ্যাঁ, এখন এইটার পরিবর্তে আমরা লিখতে পারি x³ প্লাস 2/x³। এটারও শর্টকাট পদ্ধতি করাইছিলাম, তারপরে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সূত্রে ফালাই একটা বোঝার জন্য, x প্লাস 2/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখেন আমার দরকার এখানে x প্লাস 2/x। দেখেন এইখানে ছিল x এর ভ্যালু আর এখানে পাইছিলাম 2/x। তা আমি কি শিখেছিলাম, যদি প্লাসের মান লাগে, যদি এখানে প্লাসের ভ্যালু দরকার হয় তাহলে বড় মানের দ্বিগুণ হয়। বড় মান কত, 5, তার মানে x প্লাস 2/x এর ভ্যালুটা হবে এইটার দ্বিগুণ, মানে 2√5। তাহলে 2√5 বসাই দেই, তাহলে 2√5 দিলাম কিউব মাইনাস এটা কেটে দেয়, 3 দুগুণে 6, আর এইটার ভ্যালু হচ্ছে 2√5 বসাই দিলাম 2√5। রেড কালারটা দেখতে মনে হয় একটু কষ্ট হচ্ছে। দেখেন এই 2 এর উপরে যদি কিউব করি কত আসে, 2 এর উপরে কিউব করলে আসলো 8, √5 এর উপরে কিউব করলে কত আসে 5√5। এখন এই মাইনাস 6 দুগুণে 12টা √5, তাহলে 5 আর 8 গুণ করলে হয় 40টা √5 মাইনাস হচ্ছে 12√5। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকবে 28টা √5। তাহলে অ্যান্সার চলে আসলো 28√5। আশা করি বুঝতে পারছেন। প্রেমা বললা কি প্রথম নিয়মটা ইজি, প্রথম নিয়মটা যখন 5 বার 1.1 গুণ করবা একটু কষ্ট হয়ে যাবে আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, তোমাদের যেটা ভালো লাগে আর কি, দুইটাই দেখাই দিলাম যেটা ভালো লাগে। এই একটা কোশ্চেন, এটা আসলে এবছরে বিশেষ পরীক্ষার কোশ্চেনটা একটু মানে এলোমেলোই হয়েছে বলা যায়। বাংলা কোশ্চেন তো অনেক বেশি কঠিন ছিল, ম্যাথ আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টদের অনেক বেশি ভালো হয়েছে, বাট দুই একটা কোশ্চেনে কিন্তু একটু ঝামেলা করে দিছে। যেমন এই প্রশ্নটাই একটু ঝামেলা আছে। আমার কয়েকজন স্টুডেন্ট ছিল যে স্যার আমার অসমতার অঙ্ক খুব ভালো পারি, তারাও ভুল করে আসছে। একটু খেয়াল করে দেখেন, এইখানে যে লেখাটা দিছে IN, বেসিক্যালি এখানে হয় যে x বিলংস টু n। এখন এই যে ন্যাচারাল নাম্বারটা বুঝাইতে এইখানে আসলে ডাবল দাগ দেয় এরকম, হ্যাঁ, বা একটু গাঢ় করে দাগ দেয়, কিন্তু এই জায়গাটা একটু আলাদা আলাদা হয়ে গেছে। আলাদা আলাদা হয় এইটা দিয়ে কিন্তু ইন্টেজারও বুঝাইতে পারে। ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টেজার মানে কি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কি, শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে কি বলে, ইন্টেজার বা পূর্ণ সংখ্যা বলে। কেমন, এটাও বুঝায়, আবার ন্যাচারাল নাম্বারও বুঝায়। নর্মালি কি করে, এইখানে কিন্তু এই এন্টার এইখানে একটা গাঢ় দাগ দেয়, মানে এটা হলো ন্যাচারাল নাম্বার, এটা হওয়া উচিত ছিল ন্যাচারাল নাম্বার। যাই হোক, ইন্টেজার দিলেও অ্যান্সারের কোনো পরিবর্তন আসবে না, যা আছে তাই হবে। তাহলে আমরা অসমতার যে নিয়মটা শিখছিলাম, এই যে পরম মানটা আছে, এই পরম মানটা তোলার জন্য আমরা কি করি, পরম মানটা তোলার জন্য আমার দেখতে হবে এইখানে কোন মানটা আছে, যে ভ্যালু থাকবে তার অপোজিট যে মানে বিপরীত যে সংখ্যাটা থাকবে,
তাহলে এখানে আছে +2, এখানে হবে -2। এরপরে এখানে যে চিহ্ন থাকবে লেস দ্যান দিব, লেস দ্যান x - 5। আমরা কিন্তু পরম মানটা তুলে দিয়েছি, এখন থাকলো কত এখানে 2। ব্যাস এই জায়গাটুকু মনে রাখতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, আপনি যা করেন কিছু না করেন, এক্স ও একা থাকবে, ওর সাথে কাউকে রাখা যাবে না, অর্থাৎ এই -5টাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে -5কে আপনি যদি এখান থেকে ক্যান্সেল করতে যান তাহলে +5 করতে হবে। প্রত্যেকটা অংশে আমরা কি করব, +5 করব। x - 5 +5 2 +5। এখানে তিনটা অংশ, 1 2 3, তিনটা অংশে আমরা +5 করছি। এটা থেকে এটা বিয়োগ করলে হলো 3, এখানে থাকে শুধুমাত্র x, আর এখানে থাকে হলো 7। আসলে একটা সমাধান, একটা অসমতার সমাধান বেসিক্যালি হলো এইটা, কিন্তু অসমতার অ্যান্সারগুলি থাকে হলো এখানে বলছে 3 থেকে 7-এর মধ্যে, 3 থেকে বড় 7 থেকে ছোট, এই যে সংখ্যাগুলি, এই সংখ্যাগুলি কোন সংখ্যাগুলি, এখানে অবশ্যই এই যে ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো ছিল, 3 থেকে বড় কি কি, 4 আছে, 5 আছে, 6 আছে। অ্যান্সারটা হওয়ার কথা ছিল এরকম 3,6 এবং এখানে একটা ব্র্যাকেট। যদি আমার এখানে বলতো যে অসমতাটির সমাধান কি বা সমাধান কোনটি, যদি এই সেট কথাটা না থাকতো, যদি এই সেট কথাটা না থাকতো, যদি বলতো অসমতাটার সমাধান কত, তাহলে অ্যান্সার হইতো কিন্তু এইটা। আমি পাশাপাশি আরেকটু ডিটেলস করাই, সামনে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। যদি এইটার নিচে এরকম দাগ থাকতো তাহলে সমাধানটা হতো 3, এরকম একটা থার্ড ব্র্যাকেট দেওয়া, তারপরে হতো 7। এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটই হতো। আবার দেখেন যদি এইখানে দাগ থাকতো তখন অ্যান্সারটা কি হতো, তখন অ্যান্সারটা হতো 3 এবং 7, মানে এখানে 3 সহ 7 সহ, অর্থাৎ 3 7, এখানে একটা থার্ড ব্র্যাকেট, এখানেও একটা থার্ড ব্র্যাকেট হইতো, তখন অ্যান্সার হইতো এইটা। বাট এই কোশ্চেনটার অ্যান্সারটা কি আসলে, এই কোশ্চেনটার অ্যান্সার মানেই বোঝাচ্ছে হলো 3 থেকে বড় 7 থেকে ছোট এরকম সংখ্যাগুলোর সমাধান সেট। আমরা জানি সেট কথাটার, সেট কথা উল্লেখ থাকলে সেখানে সেকেন্ড ব্র্যাকেট হয়, সেট কথা উল্লেখ হলেই সেখানে কি হয়, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে কি বলছে, 3 থেকে বড় 7 থেকে ছোট, এই সংখ্যাগুলো কি কি, এই সংখ্যাগুলো হচ্ছে 4 5 এবং 6। তার মানে অ্যান্সার চলে আসলো আমার গরুর গ। ঠিক আছে, অনেকেই আমরা 3,7 দাগাইছি, আই থিঙ্ক এটা ভুল, এটা অ্যান্সার হবে না, যেহেতু সমাধান সেট বলছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, কেমন। আর যদি সমাধান সেটটা না থাকতো, সেট কথাটা না থাকতো, তাহলে অ্যান্সার চলে আসতো 3,7। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে দেখেন একটা সমীকরণ দেয়া আছে, এরপরে এখানে একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণটা আছে এই যে এটা, এই সমীকরণের একটা উৎপাদক বলে দিয়েছে x - 3। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটাও আমার শীটের একেবারে হুবহু কমন পড়ছে, x - 3 এটা সমান সমান 0, যদি কোনো উৎপাদক হয় এটা সমান সমান 0 ধরে নিতে হয়, x = তখন 3 হবে। আমার শীটে দেওয়া ছিল 2, এখানে আসছে 3, জাস্ট এতটুকুই পার্থক্য। এখন আমরা এই যে x এর জায়গায় জাস্ট 3 বসাই দিব, তাহলে কি থাকলো 5 × 3³ -2 × 3² +3 + k = হচ্ছে 0। এখন দেখেন 3³ মানে 27, 3³ মানে 27, 9 আর হলো 2, 9 দুগুণে হবে 18, প্লাস হচ্ছে 3 + k = হচ্ছে 0। এখন কত আসে, 5 × 7 = 35, 5 দুগুণে 10 আর 3 135, -18 + 3 + k = 0। এইটা অ্যান্সার করলে মানে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। 135 আর 3 যোগ আছে মানে 138, 138 থেকে 18 বাদ গেলে থাকে 120। এখন k = তাইলে কি, 120 যদি ডান দিকে নিয়ে যায় -120, তাহলে অ্যান্সার চলে আসলো আমার -120। খুবই সিম্পল অঙ্ক, আশা করি আমার সব স্টুডেন্টরা এটা পারছেন। এটা তো খুবই খুবই মানে পপুলার অঙ্ক, অনেকবার করানো হয়েছে এই টাইপের অঙ্ক, ইভেন এইটাই করাইছি একদম হুবহু এই অঙ্কই আমি একাধিকবার করাইছি। দেখেন আমি লগারিদমে বলছিলাম, লগারিদমের প্রথম কাজ হচ্ছে লগ তুলে ফেলানো, লগারিদমের প্রথম কাজ হচ্ছে লগ তুলে দেয়া। তাহলে লগ তুলে দেওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে বেস যেটা থাকবে এইটার পাওয়ার হবে ডান দিকে যেটা আছে সেইটা,
ইকুয়াল টু বসবে যেটা থাকবে লগ বরাবর মানে 324। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। লগ তুলে দেওয়ার প্রথম কাজ কি, এই বেজ যা থাকবে বেজের উপরে ডান দিকে যেটা থাকবে সেটা পাওয়ার ইকুয়াল টু এখানে লগ বরাবর যেটা থাকবে সেটা লিখে দেব। এখন আমার চাইছে শুধু এক্স এর ভ্যালু, কার ভ্যালু চাইছে, এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর উপরে পাওয়ার আছে কত 4, এই 4টাকে আমরা ভ্যানিশ করে দেব, মানে এই 4টা থাকতে পারবে না। তাহলে ডান দিকে এমন কোনো কিছু কাজ করতে হবে যেটার পাওয়ার হবে 4, উভয় পক্ষের পাওয়ার পাওয়ার আমরা এটা কি করব, ক্যান্সেল করে দেব। ঠিক আছে, তাহলে 324 এর উৎপাদকগুলো বের করি। 324 একটা অবশ্যই জোড় সংখ্যা, এই জোড় সংখ্যাকে আমরা 2 দিয়ে ডিভিশন করব। তাহলে 2 দিয়ে ডিভিশন করলে কত আসে, 3 এর ভিতরে যায় একবার, থাকে 12, 12 এর ভিতরে 6 বার, 4 এর ভিতরে 2 বার, আবার 2 দিয়ে দেই 81, 3 দিয়ে দেই 27, আবার 3 দিয়ে দেই 9, আবার 3 দিয়ে দেই 3। তার মানে এখানে 3 আছে 4টা, 3 আছে কয়টা, দেখো 3 আছে 4টা মানে 3 টু দি পাওয়ার 4। 2 আছে কয়টা, দেখো 2টা মানে 2 স্কোয়ার। এখন আমি বলছিলাম যে পাওয়ার এটা আছে 4, এখানেও আমরা 4 বানাবো। এখন জোর করে আমি যদি এখানে একটা বর্গমূল দেই, দেখো আমি যদি এখানে একটা বর্গমূল দেই পাওয়ার ডাবল হয়ে যায়। পাওয়ার কি হয়ে যায়, ডাবল হয়ে যায়। এখানে আছে 2, তাহলে পাওয়ার হয়ে যাবে 4। এখন উভয় পক্ষের দেখেন, উভয় পক্ষের দেখেন বাম দিকে আছে 4, এই 4 বাদ দিয়ে দেবো, এখানেও এই 4 বাদ দিয়ে দেবো, এখানেও এই 4 বাদ দিয়ে দেবো। তার মানে এক্স ইকুয়াল টু অ্যান্সার চলে আসলো 3√2। এগুলো করতে 10 থেকে 15 সেকেন্ডের বেশি লাগে না। হ্যাঁ, ক নম্বরটা হবে সঠিক অ্যান্সার। কমেন্ট আছে কোনো? লগের শিটে না, শুধু যে কটা করাইছি তুমি দেখো, মান নির্ণয়ের যে বীজগণিতীয় রাশি ওটাও আমার শিটের অঙ্ক। হ্যাঁ, তারপরে যে অসমতাটা ওটাও আমার শিটের অঙ্ক। এই ধারা, এটা পরীক্ষার আগের দিন বলে দিয়েছিলাম যে ধারার কেমন অঙ্ক হবে, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার কেমন অঙ্ক হবে সেটা আমি বলে দিয়েছিলাম। দেখেন এটা খুবই মজার একটা অঙ্ক। দেখেন প্রথম পদ বলছে 27, তাহলে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা প্রকাশ করে। আবার দ্বিতীয় পদ বলছে 9, তাহলে আমরা যেহেতু ধারাটা কি গুণোত্তর ধারা, চাইছি কি ধারাটির দশম পদ, তাহলে গুণোত্তর ধারার দশম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার 10 বিয়োগ 1। তাহলে আমার এখানে দরকার এর মান পাইছি কত 27, লিখে দিলাম 27। তারপরে থাকে কত আর টু দি পাওয়ার 9, মানে আর কে, আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা যে কোনো পদ ভাগ তার আগের পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ হচ্ছে 9 ভাগ হচ্ছে তার আগের পদ মানে প্রথম পদ 27, কাটাকাটি করলে আসবে 1/3। তার মানে আর এর মান পাইছি আমরা 1/3। তার মানে আর এর মান যদি 1/3 হয়, পাওয়ার হয়ে গেল এখানে 10 থেকে 1 গেলে থাকে 9। এখন দেখেন 27 মানে কি আমরা জানি 3³ ইন্টু 1 বাই কত 3 টু দি পাওয়ার 9। 1 এর উপরে পাওয়ার যাই করি তার মান 1, আর 3 টু দি পাওয়ার 9 এর 3 টু দি পাওয়ার 9। এখন এই 3টা আছে উপরে, নিচে আছে 9টা, তাহলে কাইটে দিলে কয়টা থাকবে 1/3 টু দি পাওয়ার 6। এখন 1/3 টু দি পাওয়ার 6 এটা সরাসরি মান বের করাটা একটু ডিফিকাল্ট। তো এই কারণে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 1/3³ একবার লিখলাম, আবার 1/3³ একবার লিখলাম, তার মানে 6টাই তো হয়ে গেল, তাই না। তা 3³ তো আমরা জানি যে 27, তাহলে 1/27 ইন্টু 1/27, তার মানে কি 27 আর 27 গুণ করতে হবে। আমি কিন্তু বর্গেরও টেকনিক শিখাইছিলাম, 27-এর উপরে বর্গ, মানে এখানে 27 আর 27 গুণ করা মানে কি 27-এর উপরে বর্গ। তো 27-এর উপরে বর্গ কিভাবে করে, 27-এর উপরে বর্গ করব, 27-এর উপরে বর্গ করার নিয়ম নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই লাস্টের সংখ্যাটার উপরে বর্গ দেব, তার মানে হলো 49, আগের সংখ্যার উপরে বর্গ দিলে হয় 4, লাস্ট ঘরে কিছু বসবে না, এইটা এটা গুণ করলে 7 দুগুণে 14, আরো 2, 7 দুগুণে 14, 14 দুগুণে কত 28। এখন এটা যোগ করে দেই, তাহলে 9, এখানে হলো 2, 6 আর হাতে থাকলো 1, 7, মানে 729। আমি সরাসরি জানতাম, বাট তারপর আপনাদের দেখাই দিলাম যে কিভাবে আপনারা গুণ করে বের করবেন। তার মানে 1/729 এই ভদ্রলোক হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এই কোশ্চেনটা আমি পরীক্ষার লাস্ট ক্লাসের ঠিক আগের ক্লাসে করাইছিলাম।
দেখেন বলছে একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি, এটার মধ্যে একটা বর্গ আঁকি, আনুমানিক এটা একটা বর্গ। এখন বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2, অর্থাৎ এইটার মান হচ্ছে 2। আমরা জানি একটা বৃত্তের মধ্যে যদি একটা বর্গ অন্তর্লিখিত হয় তাহলে ওই বৃত্তের ব্যাসটাই হবে ওই বর্গের কর্ণ। তাহলে বর্গের কর্ণের সূত্র কি দেখেন, এটা হলো একটা বর্গ, এটা হলো আমার বাহু, আর এই কর্ণ যেটা কর্ণ হয়েছে √2a, অর্থাৎ বাহু যা হবে এর সাথে √2 গুণ করলেই সেটা হয়ে যাবে কর্ণ। তাহলে বাহু হয়েছে 2, এইটার সাথে যদি আমরা √2 গুণ করি তাহলে এটাই হলো আমার কর্ণ। কর্ণ হচ্ছে এই বৃত্তটার আবার ব্যাস, এই বৃত্তটার আবার কি ব্যাস। তাহলে আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস হচ্ছে 2√2, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা ব্যাসার্ধ পাইলাম 2। এখন আসেন ওই বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তাহলে পাই আর মানে হচ্ছে এখানে √2, √2-র উপরে যদি স্কোয়ার করে দেয় স্কোয়ার রুটে কাটা যায়, তার মানে 2π। অ্যান্সার চলে আসলো 2π। দেখবেন আমার শিটেই আছে এটা, আশা করি এটাও বুঝতে পারছেন। পরেরটা এইরকম একটা অঙ্ক, এটাও আমার শিটে আছে, বাট এখানে একটু টুইস্ট আছে। সেটা হচ্ছে কি, আমার যে শিট ছিল ওখানে ছিল 5 জন তাঁতি, ওখানে সরি ওইখানে ছিল 5 জন তাঁতি 5 দিনে একটি মাদুর তৈরি করতে পারে। তাহলে একই হারে 5 জন তাঁতি 5 দিন সেম মান থাকতো, মানে এখানেও যে মানটা থাকতো ওখানেও যেই মান থাকতো, একই মান থাকলে এখানে যে 4 জন ছিল 4ই হতো অ্যান্সার। এখন এইটার ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট মানে দিয়ে দিছে। সেটা হচ্ছে কি দেখেন, 4 জন তাঁতি 4 দিনে 4 দিনে এটি মাদুর তৈরি করতে পারে, এটা মনে হয় স্পেলিং ভুল আছে। 4টি মাদুর তৈরি করতে পারবে। হ্যাঁ, এখানে হবে আসলে 4টি, এখানে স্পেলিং একটু ভুল আছে, এই এটির জায়গায় এটা হবে আসলে 4টি। হ্যাঁ, 4টি মাদুর তৈরি করতে পারে। হ্যাঁ, তাই তৈরি করতে পারে কয়টি? 4টি। ঠিক আছে, তাহলে 4 জন তাঁতি একদিনে কয়টা বের করতে পারবে? কম না বেশি? অবশ্যই কম। কম হলে কি হয়? ভাগ হয়। ঠিক আছে, আবার একজন তাঁতি, এখানে 4 জন না হয় যদি একজন হইতো তাহলে তো আরো কম হইতো, সেক্ষেত্রে ভাগ হয়ে যেত, তার মানে ওই পরের 4 কোথায় যেত? নিচে। ঠিক আছে, এখন বলছে কি 8 জন তাঁতি 8 দিনে কতগুলো পারবে? তাহলে 8 জন তাঁতি 8 দিনে অবশ্যই খুব বেশি পারবে, তার মানে গুণ হবে, তার মানে 8 × 8, নিচে হচ্ছে 4 × 4। এখন এই 4 দিয়ে এই 4 কেটে দিলাম, এই 4 দিয়ে 8 কাটলে হয় 2, তার মানে 8 দুগুণে 16টি। অ্যান্সার চলে আসবে 16টি। আর আমার শিটে যেটা ছিল এইখানে 5 জন 5 জন করে ছিল, ওইখানেও সেম ছিল, এই কারণে প্রথমে যেটা থাকতো ওইটাই হইতো অ্যান্সার। আর এইখানে এই 8 8 এটা বাড়তি থাকবে, এই কারণে 16টি চলে আসবে অ্যান্সার। অ্যান্সার চলে আসলো 16টি। আশা করি বুঝতে পারছেন। এইটা আসলে একটা হায়ার ম্যাথের কোশ্চেন, এটা ইন্টারমিডিয়েটের থাকে, 9 10-এও আছে। দেখেন 0 0 0 0 মানে একটা মূল বিন্দুগামী রেখা। হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন মূল বিন্দুগামী রেখা, হ্যাঁ, তাহলে মূল বিন্দু কোনটা? মূল বিন্দু হচ্ছে এই যে 0টা দিছি, এই 0 বিন্দুগামী, মানে রেখাটা এরকম ভাবে যদি যায় যেটা মূল বিন্দু দিয়ে গেছে, কেমন? এই মূল বিন্দুগামী রেখার সমীকরণের ফর্মুলা হচ্ছে y = mx, y = mx। আর এই এমটা কে ভাই? এম হচ্ছে ঢাল, এমটাকে এম হচ্ছে ঢাল। আর ঢাল কিভাবে বের করে? ঢাল বের করার সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, বাই হচ্ছে ভুজদ্বয়ের মানে অন্তর।
কোটিকে ভুজকে এই যে বিন্দু দেওয়া আছে এইটাকে বলা হয়, প্রথম শূন্যটা হচ্ছে ভুজ আর পরের শূন্যটা হচ্ছে কোটি। ওকে, এই দ্বিতীয়টার ক্ষেত্রেও একই জিনিস। তাহলে দেখেন y ইকুয়াল টু তাহলে কোটি কত, এখানে 3, এখানে হচ্ছে 0, তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে 3 হইতো। নিচে কোটি ভুজ দ্বয়ের অন্তর মানে 3 বিয়োগ 0, তার মানে 3 হইতো। x এর x, এই 3 কেটে গেল, তার মানে y ইকুয়াল টু x। অ্যান্সার চলে আসলো y ইকুয়াল টু x। ক নম্বরটা সঠিক অ্যান্সার। অনেকেই দেখলাম যে y ইকুয়াল টু 3x দেখাইছেন, অনেকেই দেখছেন যেহেতু 0 0, অনেকেই দেখছে কি 0 0 0 0 মানে মূলবিন্দু দিয়ে গেছে, আর মূলবিন্দু দিয়ে যাওয়া মানে y ইকুয়াল টু mx। এই টাইপের যে সংখ্যাটা থাকবে মানে যে রেখাটা থাকবে ওইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা তো আমার এই যে এটাও হয় এটাও হয়, ওই তখন যদি থাকতো একটা, যে কোনো একটা যদি y ইকুয়াল টু mx থাকতো বা y ইকুয়াল টু x থাকতো ওইটাই অ্যান্সার হইতো, কিন্তু এখানে দুইটা আছে, তখন আপনাকে এটা টেস্ট করে দেখতে হবে যে ঢাল আসলে কত, ঢাল কি 1 নাকি 3। আমরা করে দেখছি ঢাল কিন্তু 1। কিভাবে? এই যে কোটি দ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, কাটাকাটি করলে 1 আসে। তাহলে 1 ঢাল কার? 1 ঢাল হচ্ছে প্রথমটার, এই কারণে অ্যান্সার হবে প্রথমটা। আশা করি বুঝতে পারছেন। সাদিক সাদিক কি লেখছে? হ্যাঁ হ্যাঁ, কঠিনের থেকে আসলেই কনফিউজিং। আচ্ছা, এই আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটাও আমার শিটের ছিল, সম্ভাবনার কোশ্চেন এটা। হ্যাঁ, আচ্ছা, সম্ভাবনায় আমরা একটা সূত্র জানি, এন সি আর ইকুয়াল টু হচ্ছে এন সি এন মাইনাস আর। এন সি আর ইকুয়াল টু এন সি এন মাইনাস আর, এটা লেখা যায়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলা যদি নেই তাহলে আমরা লিখতে পারি এন সি, এই এন মাইনাস 12, আচ্ছা, ইকুয়াল টু এখানে আছে এনসি 8, এটা যেভাবে আছে সেভাবে লিখবো এনসি 8। এরপরে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে, যদি এইখানে এবং এইখানে সেম হয়, যদি এইখানে এবং এইখানে সেম হয় তাহলে এইটা আর এইটা ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি n মাইনাস 12 ইকুয়াল টু 8, তার মানে n ইকুয়াল টু 12 ওই সাইডে চলে গেলে প্লাস হয়ে যায়, তার মানে 20 হয়ে যাবে। n এর ভ্যালু পেয়ে গেলাম 20। এখন আমার কাছে চাইছে 22cn কত। এখন 22cn মানে হচ্ছে 20। এখন 22cn এটা অনেক, মানে 22c20 এটা অনেক বড় একটা সংখ্যা, এই কারণে আমরা আবার এই ফর্মুলায় যাব। কি করব? তাহলে 22c 22 বিয়োগ 20, তার মানে একবারে 2 লেখা যায়। এখন এটা ক্যালকুলেশন করা একটু সহজ হয়ে যাবে। দেখেন 22 এর 22, এরপরে 2 আছে যেহেতু এক ঘর কমবে মানে 21, আর নিচে হবে কত? 1 থেকে 2 পর্যন্ত গুণ মানে 1 ইন্টু 2। এই 2 দিয়ে 22টা কাটলে হয় 11। মানে 11 আর হচ্ছে 21, এই দুই ভদ্রলোকরে গুণ করে দেখবেন 231 চলে আসে। কত আসে? 231। আপনার গুণ করারও দরকার নাই, গুণ না করে আপনি বুঝতে পারবেন কিভাবে। আমার যে বিভাজ্যতার যে ক্লাস ছিল ওইখানে বলছিলাম 11 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বোঝা যায়। 11 দ্বারা বিভাজ্য সংখ্যা বোঝা যায় যে প্রত্যেকটা জোড় পদ মানে জোড় সংখ্যক পদের যোগফল এবং বিজোড় পদের যোগফল সেম হবে। দেখেন এখানে 2 আর 1 হয়েছে 3, আর এই জোর স্থানে আছে 3, মিলে গেছে, তার মানে এটাই 11 দ্বারা বিভাজ্য, বাকি কোনোটাই যাবে না। আর যদি ওইভাবে আপনার মাথায় না থাকে আপনি দুইটা গুণ করে দেবেন, দেখবেন 231 চলে আসবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। 13 নম্বর, এটা একটা সেটের কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, এগুলো অনেকবার করানো হয়েছে। দেখেন এখানে বলছে কি ইন্টেজার, এগুলো আসলে হওয়ার কথা ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এটা আসলে গাঢ় দাগ দিতে যে এটা আলাদা হয়ে যায়, মানে প্রবলেমটা করছে আর কি। যাই হোক, অ্যান্সারের কোনো পরিবর্তন আসবে না, সমস্যা নাই। তাহলে এর ভ্যালুটা কত আসবে? এ মানে কত? আমরা যেহেতু ইন্টারসেকশন বের করবো আমরা একবারে এর ভ্যালুটা বেশি বসাই। বলছে 2 এর থেকে বড়, তাহলে 2 এর থেকে বড় সংখ্যা কত আছে? 3 আছে, 4 আছে, 5 আছে, 6। কারণ কেন 6 লিখলাম? কারণ এই 6 এর নিচে দেখেন দাগ আছে।
পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপরে আছে কি ইন্টারসেকশন, দিলাম ইন্টারসেকশন। এরপরে বলছে বি এর ভ্যালুটা, তাহলে বি এর ভ্যালু কোথায় আছে? এখানে। এক্স বলছে জোড় সংখ্যা, আবার বলছে 8 থেকে ছোট। 8ও মানে হবে, কারণ 8-এর নিচে দাগ আছে। তাহলে 8 থেকে ছোট জোড় সংখ্যাগুলো কি কি? 8 থেকে ছোট জোড় সংখ্যাগুলো হচ্ছে 2, 4, 6 এবং 8। এখন ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন, তাহলে শুধুমাত্র কমন যায় 4 এবং 6। দেখেন 4 এবং 6, তাহলে অ্যান্সার চলে আসলো 4 এবং 6, অর্থাৎ খ নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আর একটা সম্ভাবনার, বাবা 10টা বেজে যাচ্ছে। দেখেন এটা ধরো একটা বক্সের ভিতরে বল আছে 60টা, ওখান থেকে নীলগুলো নেওয়া যাবে না, নীলগুলো আলাদা করে আমরা বাকি বলগুলো থেকে একটা বল নিলাম। তাহলে উপরে মানে টোটাল বল ছিল, নীল বল ছাড়া ছিল 5টা বল, আর নিচে হয় টোটাল বল, টোটাল কত? 7। এখন দেখেন প্রথমবার যখন একটা বল তুলে ফেলছি, প্রথমবার একটা বল তুলে ফেলছি, তুলে ফেলার পরে মোট বল কি 7টাই থাকবে না 6টা থাকবে? 6টা থাকবে। তাহলে পরের বার আমরা 6 দিব। আর নীল বল ছাড়া তাহলে একটা বল তো তুলেই ফেলছিলাম, তাহলে 5টা মোট ছিল, একটা তুলে ফেলছে, তাহলে থাকবে কয়টা? 4টা। তাহলে এখানে বসাবো আমরা 4। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কাটাকাটি করব, 2 দিয়ে কাটলে এটা হয় 2, আর এই ভদ্রলোককে কাটলে হয় 3। 5 আর 2 গুণ করলে হয় 10, 3 আর 7 গুণ করলে হয় 21। তার মানে 10/21 হবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এটা আরও বিভিন্নভাবে করা যায়, তবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে করলেই বেটার। আর গুণটা কেন হলো আমি বলছিলাম যে কোনো অসম্পূর্ণ কাজ, 2টা অসম্পূর্ণ কাজ সবসময় গুণ হবে, আর 2টা সম্পূর্ণ কাজ সবসময় কি হবে? যোগ হবে। এগুলো মাথায় থাকা লাগবে। সিরিজ একদম পরীক্ষার আগের দিন, মনে আছে নিশ্চয়ই আপনাদের, পরীক্ষার আগের দিন করাই দিছি। দেখেন এটাও একটা সমান্তর ধারার গুণোত্তর ধারার ভিতরে পড়ছে। দেখেন এই 243কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 81 চলে আসে। এই 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়। তার মানে এদিক দিয়ে যদি সিরিজটা আমরা যাই, তার মানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা 3 দিয়ে ভাগ হয়েছে। আবার সিমিলারলি উল্টো দিকে আসা যায়, এইটার সাথে যদি 3 দিয়ে গুণ করো দেখো 3 হয়, এটার সাথে 3 দিয়ে গুণ করলে 9 হয়, এটার সাথে 3 দিয়ে করলে ভাই এখানে কত আসবে? 27। অ্যান্সার চলে আসলো 27। আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো মুখে মুখে, এগুলো 1-2 সেকেন্ডের ভিতরে অ্যান্সার চলে আসে। ঠিক আছে, এইটা হলো একটা মানসিক দক্ষতার আর একটা কোশ্চেন। সিড মানে হচ্ছে বীজ, আর স্যাপলিং মানে হচ্ছে কি, দেখেন সিড মানে হচ্ছে বীজ আর স্যাপলিং হচ্ছে চারা গাছ। তাহলে বীজ থেকে কি হয়? চারা হয়। বীজ থেকে চারা হয়। তাহলে এক থেকে কি হয়? এক থেকে কি হয়? এক থেকে দেখেন এখানে অমলেট হয়, চিকেন হয়, হ্যাঁ, ইয়ক লেখছে, আর একটা লেখছে চিক। এই চিক মানে হচ্ছে ছানা, এটার ইংলিশের এটার বাংলাটা হচ্ছে আসলে ছানা, মুরগির ছানা বা মুরগির বাচ্চা। তাহলে ডিমের পরে তো আসলে মুরগির বাচ্চাই হয়। আপনারা আবার অনেকে দেখছি যে অমলেট টমলেট ডিম মাইজা এগুলো দিয়ে আসছেন, এগুলো ভুল। আসলে অ্যান্সার হবে কি? ঘুঘুর ঘ। আশা করি বুঝতে পারছেন। এটাও পরীক্ষার ঠিক আগের দিন করাইছি, ঠিক পরীক্ষার আগের দিন করাইছি। এখানে আমি ABCD পুরোটা লেখাইছিলাম, হ্যাঁ, আমি উল্টায় লেখাইছিলাম। দেখেন আপনারা যে জিনিসটা দেখবেন যে এইটার প্রথমটা এবং এইটার প্রথমটা, আমি একটু অক্ষরগুলো লিখে দেই, যারা আসলে ক্লাসগুলি করে নাই তাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। এটা খুব সহজ একটা কোশ্চেন। আমরা ABCDEFGH এই হলো আপনার 26টা অক্ষর। ঠিক আছে, আপনি দেখেন এম এর পরে আসছে এল, এম এর পরে আসছে এল, তাহলে দেখেন তো এমটা কোথায়? একটু দেখেন তো এমটা কই? এই এম এর এক ঘর আছে আগে আছে এল, এম এর এক ঘর আগে কম, এক ঘর করে কম। তাহলে একটু খেয়াল করেন এইখানে কি আছে, দেখেন এখানে বলছে এন দিয়ে শুরু হয়েছে, তাহলে এন এর এক ঘর আগে কি? এন এর এক ঘর আগে হচ্ছে এম, তাহলে আমরা লিখবো এম। আসলে আর করারই দরকার নাই, একটা অক্ষর এম দিয়ে শুরুই হয়েছে, একটা অক্ষর, অ্যান্সার হয়ে যাবে
ম্যাঙ্গো। তারপর আপনারা যদি মানে চেক করতে চান করতে পারেন। তাহলে বি এর আগের অক্ষরটা হচ্ছে এ, দিয়ে দিলাম এ। তারপরে বলছে কি ও, ও এর আগের অক্ষরটা হচ্ছে এন। তারপরে হলো এইচ, এইচ এর আগের অক্ষরটা কি, এইচ এর আগের অক্ষরটা হচ্ছে জি। হ্যাঁ, এরপরে বলছে পি, পি এর আগের অক্ষরটা হচ্ছে ও, অর্থাৎ ম্যাঙ্গো। আশা করি বুঝতে পারছেন। এটা দেখলেই বোঝা যায় অ্যান্সার কত, 1 সেকেন্ডের ভিতরে হয়ে যাওয়ার কথা। আমার যারা স্টুডেন্ট আছেন ইনশাল্লাহ আশা করি এটা সবার হয়েছে। এই কোশ্চেনটা একদম মানে এই কোশ্চেনটা দেখে আমার খুব ভালো লাগছে যে পরীক্ষার আগের দিন আমি 3-4টা ত্রিভুজ শিখাই দিছি এবং আমি বলে দিয়েছিলাম যে এই কোশ্চেনটা আসতে পারে এবং এটা মুখস্থ করে যাও যে এটার অ্যান্সার 16। এবং মানে যারা পরীক্ষা দিছে খুব আশা করি খুব ভালো লাগছে তোমাদের, এটা 1 সেকেন্ডের মধ্যেই হয়তো অ্যান্সারটা দিতে পারছো। তো তারপরেও আমরা একটু বুঝাই দিই যে এখানে কৌণিক বিন্দু হচ্ছে 3টা, এই একটা, এই একটা এবং এই একটা। কৌণিক বিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপরে কোনো রেখা আসে এটার জন্য 1-2, এই যে কৌণিক বিন্দু থেকে এখানে আরেকটা আইছে এটার জন্য আরেকটা 2, এই কৌণিক বিন্দু থেকে এই রেখাটা এই বাহু পর্যন্ত আইছে এটার জন্য আরেকটা 2 এবং এই টোটালটাকে আরেকটা 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে টোটাল চলে আসবে 16টা। আপনারা গুইনা বের করলে দেখবেন যে অনেক টিচার এটা গুইনা বের করার ট্রাই করে, আসলে ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এই কারণে আমরা কিছু টেকনিক অবলম্বন করব, ওই টেকনিকগুলো দিয়ে আমি অনেক ত্রিভুজের প্রচুর পরিমাণে রিটার্নের জন্য অনেকগুলো করাইছিলাম। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে মূল মানে যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে যদি রেখা আসে 1-2, এইটার জন্য আরেকটা 2, এইটার জন্য আরেকটা 2, টোটালটাকে একটা 2 দিয়ে গুণ করে দেব, তাহলেই চলে আসবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখানে বলছে প্রশ্নবোধক চিহ্নের স্থলাভিষিক বিষিক্ত কোনটি হবে। প্রশ্নবোধক চিহ্ন রয়েছে আমার এই যে এখানে, দেখেন প্রশ্নবোধক চিহ্নটা কোথায়, এই যে প্রশ্নবোধক চিহ্নটা হয়েছে আমার এখানে। দেখেন এইখানে আপনাদের আসলে মানে এদের ভিতরে কোনো একটা রিলেশন দিয়ে দেয়, এই রিলেশনগুলো একটু চিন্তা করতে হবে। তো এইটা হলো দেখেন 12 আর 18 যোগ করলে হয় কত, 30, 30 আর 20 কত, 50। আপনারা এই 50কে যদি 10 দিয়ে ভাগ করেন দেখেন এসে বললো 5। ঠিক একইভাবে 14 আর 16 যোগ করলে হয় 30, 30 আর 30 যোগ করলে হয় 60, এই 60কে যদি আপনারা 10 দিয়ে ভাগ করেন চলে আসলো 6। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন পরেরটা তাহলে কি হবে, 18 আর 27 যোগ করলে হয় 45, 18 আর 27, হ্যাঁ 45 আর 45 যোগ করলে হয় 90, 90 রে 9 দিয়ে ভাগ সরি 90 রে 10 দিয়ে ভাগ করলে চলে আসলো 9, অ্যান্সার চলে আসবে 9। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আরেকটা মজার অঙ্ক, এই কোশ্চেনটাও আমি পরীক্ষার ঠিক আগের দিন করাই দিয়েছিলাম। এই কোশ্চেনটা আমরা পরীক্ষার আগের দিন করাই দিয়েছিলাম। আমি বলছিলাম পানিতে দেখতে কেমন হয় এবং পানিতে দেখতে কেমন হয় আর হলো আয়নায় দেখতে কেমন হয়। আমি আপনাদের দিকে একটু ঘুরাই রাখছি, এই যে অক্ষরগুলো দিছে এইটার জন্য, মানে নর্মালি আমি যেটা শিখাইছিলাম আমি এভাবে দাঁড়াই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই তো আমাদের যদি বলতো আয়নায় দেখতে কেমন, তখন জাস্ট এই যে ডান থেকে বামে এরকম ঘুরাই দিতাম। ঠিক আছে, আপনাদের যে কোশ্চেনে যে লেখাগুলি থাকে ওই লেখাগুলো একটু গাঢ় করে লিখে জাস্ট এই যে ডান থেকে এরকম বামে ঘুরাই দিলে যেটা দেখা যাইতো সেইটা হতো আয়নায় দেখতে কেমন, আয়নায় দেখতে। আর এইটা যেভাবে আছে এটা যদি বলতো পানিতে দেখতে কেমন, তাহলে নিচ থেকে জাস্ট এটাকে ঘুরাই দিবেন, বাস আপনার অ্যান্সার চলে আসবে। তাহলে পানিতে দেখতে কেমন আসবে এটা হয়ে গেল, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের ভিতরে অ্যান্সার চলে আসবে। কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ওরা কিন্তু দিয়ে দিছে উল্টাইয়া, বলছে পানিতে কেমন আসবে, সরি হ্যাঁ পানিতে দেওয়া আছে, এটা দেওয়া আছে পানিতে, বাট বাস্তবে দেখতে কেমন হবে। তাহলে বাস্তবে দেখেন আমরা যখন পানিতে দেখতে গেছিলাম নিচ থেকে উপরে ঘুরাইছিলাম, তাই না? তবে এটা এখন যেহেতু বলছে কিসে, এইটা বাস্তবে দেখতে কেমন আছে পানিতে, বাস্তবে কেমন, তখন এটাকে কিন্তু ঘুরে উল্টা দিকে দিয়ে দিতে হবে। এই যে মানে আমরা নিচ থেকে উপরে যাইতাম, এবার উপর থেকে নিচে যাবে, এই দেখ উপর থেকে নিচে গেলে কোনটা একটা আমার দেখতে মানে ইংলিশ একটা শব্দ আছে। হ্যাঁ, দেখেন এই যে ঘুঘুর ঘ এটা ফ্যামিলি আসছে, বাকি কোনোটা আসলে কোনো মিনিং দেয় না। হ্যাঁ, এক একটা এল উল্টা, এখানে এফ উল্টা, এখানে এই যে এলটা উল্টা, তার মানে শুধুমাত্র ঘুঘুর ঘতে ফ্যামিলি আসে, তার মানে অ্যান্সার চলে আসবে ফ্যামিলি। আপনারা দেখছেন কিনা, ঘুঘুর ঘতে ফ্যামিলিটাই হবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারাও এটাও পারছেন।
এই কোশ্চেনটা তো মানে একবার মানে কয়েকবার বললে ভুল হবে, মনে হয় 4-5 বার করাইছে এই কোশ্চেনটা, পরীক্ষার আগের দিনও করাইছে, এটা পরীক্ষার আগের দিনও এই অঙ্কটা আমি করাই এসছে। দেখেন বলছে একজন ব্যক্তি 4 মাইল উত্তরে যাবে, উত্তর কোথায় আমি শিখাইতেছিলাম, এটা ছিল উত্তর, এটা ছিল দক্ষিণ, এটা ছিল পূর্ব, এটা ছিল পশ্চিম, তাই না? তাহলে উত্তর দিকে যাবে, উত্তর দিকে গেলাম 4 মাইল, গেলাম 4 মাইল। এরপর বলছে 12 মাইল পূর্বে, পূর্ব মানে ডান, এখান থেকে 12 মাইল ডান ডাইনে গেলাম। এরপরে আবার বলছে 12 মাইল উত্তরে, তার মানে এখান থেকে আবার 12 মাইল উপরে যাব, ঠিক আছে? তার মানে এই এ আর এটা যদি সি দেই, তাহলে এ আর সি এর সরাসরি দূরত্ব কত এটা বের করতে বলছে। তো এখন যে কাজটা করব আমি যেটা শিখাইছিলাম সেটা হচ্ছে আপনারা এইটাকে বাড়াই দেবেন, বাড়াই দিয়ে একটা ত্রিভুজ গঠন করে ফেলবেন। তাহলে মূল ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এই পুরো ত্রিভুজটার ভিতরে এই এসি এর মান কত, তার মানে এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ, মানে এটা সমকোণ, তার মানে এটা হলো অতিভুজ। এখানে গেছিল 4 মাইল, তাহলে এই সেটটা লাল দাগটাও হবে 4, এখান থেকে এই পর্যন্ত গেছিল 12 মাইল, তার মানে এখান থেকে এই পর্যন্ত হবে 12 মাইল, এখান থেকে উপরে গেছিল 12 মাইল, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দুইটা যোগ করলে হবে 16, তাহলে এইখানে হচ্ছে মুকুল আছে, দিলাম মুকুল। আচ্ছা এরপরে দেখেন বলছে কি, বিজয় অনিক ও নুরুলের মাঝখানে আছে, অনিক এবং নুরুল, ধরেন এইখানে যদি অনিক হয়, এখানে যদি নুরুল হয়, তাহলে মাঝখানে আছে কে? মাঝখানে আছে কিন্তু বিজয়, মাঝখানে আছে কে? বিজয়। আচ্ছা আবার বলছে অনিকের ডানে আছে কে? বিজয়, অনিকের ডানে, এই দেখো বিজয় কিন্তু এই অনিকের ডানেই দিছি, তাহলে কোশ্চেনটা হচ্ছে নুরুলের ডান দিকে কে রয়েছে? নুরুল, নুরুল মানে হচ্ছে এই যে এদিকে মুখ করে আছে, নুরুল কিন্তু এই দিকে মুখ। ছবিগুলোর পাশের প্রশ্নবোধক চিহ্নের, সরি দেখেন এখানে 3টা চিহ্ন দেওয়া আছে, এইটা গেছে দেখেন উপরের দিকে, এইটা আসছে আবার নিচের দিকে, এইটা আবার গেছে উপরের দিকে, তাহলে পরেরটা কেমন হবে দেখতে? ঠিক আছে দেখেন এই সম্পর্কগুলো একটু দেখার চেষ্টা করেন, এখান থেকে উপরের দিক গেছে, এখান থেকে দিক, এই যে এই কোনাকুনি আসবে, খুবই সিম্পল জিনিস, তাহলে অ্যান্সার চলে আসবে 3 নম্বরটা। প্রশ্নবোধক চিহ্নে কোনটা বসবে? দেখেন এটা আসলে কয়েকভাবে করা যায়, এই কোশ্চেনটা আসলে কয়েকভাবে করা যায়, এটাও আমার শিটে ছিল, পরীক্ষার আগের দিন অনেকগুলো কোশ্চেন মানে সময় ছিল না, অনেকগুলো করাইতে পারি নাই, এটা একদম হুবহু ছিল, এটা এর আগেও বিশেষ পরীক্ষা আসছিল। কেমন? তাহলে একটু দেখেন, একটু দেখেন এখানে দেখেন 17 আর 8 যোগ করলে হয় 25, তাহলে 25-এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 × 5, দেখেন এখানেও 5 আছে, এখানেও 5 আছে। সিমিলারলি 13 আর 7 যোগ করলে কত হয়? 20, তাহলে 20-এর পরিবর্তে লিখতে পারি 5 × 4, এই দেখেন 5 আর 4 আছে। 6 আর 12 যোগ করলে হয় 18, 18-এর পরিবর্তে লিখতে পারি 3 × 6, 3 × 6 18, দেখেন এই 6 × 3 আছে। ওকে, তাহলে এই দুইটার ক্ষেত্রে কি আসবে? 10 আর 6 হলো 16, তাহলে কত কত গুণ করলে 16 হয়? এখানে যেহেতু 4 আছে, এখানে অবশ্যই 4 হবে, অর্থাৎ উত্তর হবে 4। এখন এইখানে 4 না থেকে যদি 8 দিয়ে দিত, তাহলে আপনার এটাকে এখানে কত হইতো? এখানে কিন্তু 2 হইতো, কারণ বানাইতে হবে আমাকে 16, তখন অ্যান্সার হইতো কিন্তু 2, যেহেতু 4 আছে তার মানে 4 4 আর 16। আশা করি বুঝতে পারছেন। শেষ নাকি? এই তো আরো 2-1টা মনে হয় ছিল, মানে লেখা হয় নাই, যাই হোক আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তারপরে যদি কোনোটা মানে কনফিউজিং কোনো ইয়া থাকে আপনারা কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। শেষ করে দাও।